দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। ইরানে পাল্টা হামলার পরিকল্পনা ইসরায়েলের, জাতিসংঘে একে অপরকে দোষারোপ। এমভি আবদুল্লাহর 23 নাবিক দুবাই পৌঁছাবেন 22 এপ্রিল, মালিক পক্ষের প্রশংসায় নৌ প্রতিমন্ত্রী। ঈদের লম্বা ছুটি শেষে খুলল অফিস আদালত, আবারও চিরচেনা রূপে ফিরছে ঢাকা। তীব্র গরমে নাকাল, খেটে খাওয়া মানুষ, শিগগিরই তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমতিন। আজকে আমাদের আলোচনা ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে। প্রথমে ইরানের দূতাবাসে হামলা এবং তারপরে ইসরায়েলি ভূখণ্ডে প্রথমবারের মতো হামলা করেছে ইরান। যদিও ইসরায়েলের দাবি তার অধিকাংশ প্রতিহত করা গেছে যুক্তরাষ্ট্র এবং আরও দুটি দেশের সহায়তায়। এরপরও আবার পাল্টা হামলার হুমকি দিচ্ছে ইসরায়েল, যদিও বিশ্বের বেশিরভাগ দেশই এই পাল্টা আঘাতের ব্যাপারে তাদের পাশে নেই। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সামনে আসলে কি অপেক্ষা করছে, বাংলাদেশের ওপরে কি প্রভাব পড়তে পারে, এসব নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন ডক্টর এম শাহিদুজ্জামান, তিনি সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক, গ্লোবাল টিভি। এবং আছেন অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক এলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক, তিনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই সবশেষ অবস্থা নিয়ে একটা প্রতিবেদন দেখে আলোচনায় আসব। খাদের কিনারে মধ্যপ্রাচ্য, ইসরায়েল হামাসের পর ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ায় বিশৃঙ্খল এই ভূখণ্ড। উপযুক্ত সময়ে ইরানের বিরুদ্ধে পাল্টা বদলা নেয়ার পক্ষে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। তবে সেই হামলা কখন ও কী মাত্রায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সবুজ সংকেত না পাওয়ায় ব্যাকফুটে তেল আবিব। ইরানের সরাসরি আক্রমণের প্রস্তুতি নেওয়া হচ্ছে, আত্মরক্ষার প্রতিশোধ দুদিক বিবেচনা করেই পরিকল্পনা করছে আমাদের নিরাপত্তা বাহিনী। রাষ্ট্র হিসেবে ইসরায়েল কতটা শক্তিশালী তা প্রমাণ করব আমরা। পাল্টাপাল্টি উত্তেজনায় রোববার ইসরায়েলের অনুরোধে জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে একে অপরকে দোষারোপ করে ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা। তেহরানের বিপ্লবী গার্ড আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তেল আবিব। অন্যদিকে জাতিসংঘের আন্তর্জাতিক আইনের 51 অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য এই হামলা বৈধ বলে দাবি করে ইরান। হামলার আগে সতর্কতা ইস্যুতে চলছে কাদা ছোড়াছড়ি। 72 ঘন্টা আগেই যুক্তরাষ্ট্রসহ আশপাশের দেশগুলোকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে ইরান। হামলার বিষয়ে নোটিশ পাওয়ার কথা তুরস্ক, জর্ডান এবং ইরাকের কর্মকর্তারা স্বীকার করলেও সাফ অস্বীকার যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটনের দাবি, ক্ষয়ক্ষতির মাত্রা বড় করতেই সতর্ক করেনি তেহরান। সুইজারল্যান্ড দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছি আমরা, কারণ মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি সহ একাধিক স্থাপনা আছে ওয়াশিংটনের। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ঝুঁকি হিসেবে দেখছি আমরা, প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উত্তেজনাকর পরিস্থিতিতে এক্সে দেয়া পোস্টে আগুনে ঘি ঢেলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইসরায়েলে হামলার ভিডিও পোস্ট করে হিব্রু ভাষায় লেখেন, মুসলমানদের হাতে থাকবে জেরুজালেমের নিয়ন্ত্রণ, আর ফিলিস্তিনের এই স্বাধীনতা উদযাপন করবে পুরো বিশ্ব। শুরুতেই অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার কাছে আসতে চাই। এই যে পরিস্থিতি, সেখানে কদিন আগে যদি হামাসের হামলার সাথে এখনকার অবস্থার তুলনা করা চলে, তখন পশ্চিমা বিশ্ব সহ এমনকি পাশের দেশ ভারতের যে প্রতিক্রিয়া ছিল, এবারে তার থেকে খানিকটা আলাদাই কি মনে হচ্ছে? অনেকটা রয়েস হয়ে, অনেকটা সাবধানতার সাথে সব পক্ষকে মোটামুটি সংঘাত কমের দিকে রাখার আহ্বান জানিয়ে যে বক্তব্যগুলো আমরা পাচ্ছি বিভিন্ন দেশের, সেটার কারণটা কি? ধন্যবাদ। একটা প্রবণতা দেখা যাচ্ছে, সব পক্ষই অনুরোধ জানাচ্ছে রেস্ট্রেইন্টের জন্য। এমনকি প্রেসিডেন্ট বাইডেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টারও বলছে যে ইসরায়েল এখন যেন আরও রয়েস হয়ে এগোয় এবং কোনোভাবেই যেন আবার পাল্টা আক্রমণ না করে। কিন্তু এখন মনে হয় যে উত্তেজনার মাত্রা আগামীতে
বৃদ্ধি পাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও গাজাকে নিয়ে এখন বিশ্ববাসী ব্যস্ত, যেটা একটা জিনিস ফুটে উঠেছে যে মানে আমেরিকা আর ব্রিটেনের যে চরম এক্সট্রিম প্রোপাগ্যান্ডিস্ট ভ্যালু, এটা যে কত এক্সট্রিম হতে পারে এই ইরানের বাস্তবতাটা এটা একেবারে নগ্নভাবে তুলে ধরেছে। আমেরিকা অনেকগুলা ইনিশিয়েটিভস নিয়েছে, যেখানে দেখা যায় যেমন ধরেন তাইওয়ানের প্রশ্নে চায়নাকে রোধ করা, মালাক্কা স্ট্রেইটসে আমেরিকান পলিসি, তারপর ইউক্রেনের ব্যাপারেও যদি আমরা দেখি, আফগানিস্তানে তালেবানের ব্যাপারে অনেক কিছুতেই আমেরিকা কিন্তু তার মোরাল আর এথিক্যাল অ্যাপ্রোচ অ্যাকসেপ্টেবল হয়েছে। কিন্তু এইখানে ইরানের উপর যেভাবে কোনো সামান্যতম অ্যাপ্রিসিয়েশন বা তার উপর যে আঘাতগুলো হয়ে যাচ্ছে, এবং তার যে কয়েকজন জেনারেলস উচ্চ স্তরের সামরিক ব্যক্তিত্বদের ইসরায়েল সিস্টেম্যাটিক্যালি হত্যা করছে, সেই ব্যাপারে কিন্তু কোনো মেনশন নেই, আমেরিকান কংগ্রেসেও নেই। বড় নামকরা বিভিন্ন কংগ্রেসম্যান এটাকে এমনভাবে পলিটিসাইজ করছে যে রীতিমতো একটা ওয়ার গেম খেলার প্রবণতার দিকেই যাচ্ছে। এটা মানে আমেরিকাতে এটা ইলেকশন ইয়ারে প্রভোকেশন টুয়ার্ডস ওয়ার হয়ে যাচ্ছে। যতই বলুক না বাইডেন যে আমরা ইসরায়েল যদি পাল্টা এখন আঘাত করে আমরা আসবো না, কিন্তু আমেরিকান কংগ্রেসের মুড, রিপাবলিকান পার্টির মুড কিন্তু তারা আরও যে ট্রাম্প বলছে যে আমি তো এটা হতেই দিতাম না, তারপর আপনার সেনেটর ক্রুজ সহ আরও অন্যান্য সেনেটররা একেবারেই মারমুখী একটা অ্যাপ্রোচ নিচ্ছে যে ইসরায়েলের পক্ষে থাকতে হবে। আর ইরানকে এত নিম্ন স্তরের একটা দেশে পরিণত করছে, স্পেশালি ঋষি সুনাকের ভাষা শুনে আজকে ব্রিটিশ পার্লামেন্টে প্রায় ঘণ্টাখানিক ব্যাপী রাত 9টার পরে তিনি প্রশ্ন উত্তর দিচ্ছিলেন, এবং আমার মনে হয় যে ঋষি সুনাকের ভাষা ইট উইল প্রবাবলি ইভেন বিট এ ব্রিটিশ প্রাইম মিনিস্টার, মানে একজন শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রীর চেয়েও তিনি আরও বেশি এক্সাইটেড ওয়েতে কথা বলছিলেন। তবে এই যুদ্ধের যেটা একটা বড় বাস্তবতা হচ্ছে এই, যদিও দেখা যায় যে ইরানের যে প্রায় 330টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেখানে কোনো ক্যাজুয়ালিটি হয়নি, একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে এই 330টা ক্যাজুয়ালিটির 3টি স্তর ভাগ ছিল, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনসগুলো 8 ঘন্টা লেগেছে, বেশিরভাগই ড্রোনস ছিল, কিন্তু সবচেয়ে মারাত্মক যেটা ইরানের জন্য একটা বড় সামরিক টেস্ট ছিল এই ব্যালিস্টিক মিসাইলসগুলো। এগুলো ক্রুজ মিসাইল তাও ওটা আপনি কম্পিউটারে কন্ট্রোল করে গ্র্যাজুয়াল স্পিডে প্রসিড করে, ড্রোনসগুলো 7-8 ঘন্টা লেগে গেছে এরিয়াতে পৌঁছাতে, কিন্তু ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইলস ইটস লাইক ফায়ারিং এ পিস্তল, মানে একটা ধাক্কায় ছুটে যায় এবং সেখানে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই যে সমুদ্রের যে জাহাজ ছিল একটা ডেস্ট্রয়ার থেকে মূলত ওই প্রায় 70টা ব্যালিস্টিক মিসাইল তারা করেছে, ভূপাতিত করেছে, আর বাকিগুলা ইরানের ইসরায়েলের সীমানায় পৌঁছার আগে অনেকগুলো ড্রোনসগুলো সব ধ্বংস হয়েছে। এখন ফর ইসরায়েল এটা একটা ইসরায়েল খুব উল্লাসিত, এবং প্রেসিডেন্ট বাইডেনও তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বোঝাচ্ছে যে জয় হয়েছে, আপনার তো চিন্তা করার কিছু নাই। ইরানের জন্য এখানে ইসরায়েলের জন্য একটা বড় পরীক্ষা হচ্ছে যে নিবারক তত্ত্বকে সে কীভাবে দেখে। পুরা খেলাটাই কিন্তু চলছে, আপনার প্রশ্নে যে ছিল মেইন স্পিরিটটা, সেখানে এই ক্ষেত্রে এটা নিবারকের প্রয়োগ, অর্থাৎ নিবারক অনেক বিভিন্নভাবে দেখা যায়। একটা হচ্ছে মানে আণবিক অস্ত্রভিত্তিক নিবারক, যেটা হয়তো আগামীতে ডেভেলপ করবে ইরানের হাতে নিউক্লিয়ার ওয়েপন্স আসলে, কিন্তু এখন ইসরায়েলের যে নিবারক প্রয়োগের ধারণা এটা মূলত মনস্তাত্ত্বিক, যে আমার বিরোধী পক্ষ কোনোভাবেই কোনো সময় আমাকে আঘাত করার মতো তার মনস্তত্ত্ব হয়ে উঠবে না, এমনকি আমি যদি প্রথমে তাকে প্রভোক করি, এমন কিছু করি, তারপরেও সে
কনফিডেন্স ফিল করবে না। ইসরায়েলের চোখে ডেটারেন্স হ্যাজ বিন ব্রোকেন। সেটা তো পরপর দু দফা হলো, একবার হামাসের তরফ থেকে, এবার ইরানের তরফ থেকে, মাঝখানে তো হিজবুল্লাহ আক্রমণ করছে। হ্যাঁ, তবে এটা অ্যাবসলিউটলি এসেনশিয়াল। আমি মনে করি যে মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে প্রয়োজন হচ্ছে ইরান যত তাড়াতাড়ি সম্ভব তার নিউক্লিয়ার ওয়েপন্স ক্যাপাবিলিটি ডেভেলপ করা। শোনা গিয়েছে যে সে দ্বার প্রান্তে রয়েছে। কেননা একমাত্র যখন ইরানের হাতে নিউক্লিয়ার ওয়েপন্স ক্যাপাবিলিটি নিশ্চিতভাবে থাকবে, তখনই কিন্তু একটা স্থিতিশীল নিবারক সেখানে সৃষ্টি হবে। এবং এটা না হলে একেবারে মধ্যপ্রাচ্য এমন একটা ভয়াবহ রিস্কের মধ্যে রয়েছে, যে রিস্ক এই যে ক্লায়েন্ট রেজিমসগুলো, যেখানে আমরা সৌদি আরবকে দেখছি, জর্ডানকে দেখছি, ইজিপ্ট এত বড় একটা দেশ, সবচেয়ে ভীরু, মানে বিলাইয়ের মতো স্বভাব। টার্কিকে আমরা একটু দেখতে পেয়েছি, টার্কিশ ফরেন মিনিস্টার দেখা করেছে ইরানিয়ান ফরেন মিনিস্টারের সাথে। টার্কি হ্যাজ সাম গাটস, আর প্রবলি কাতার কিছুটা হলেও সে স্বাধীনচেতা মনোবৃত্তি। কিন্তু এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আমরা ঠিক অনেকটা যেমন সাউথ এশিয়াতে একটা আনইজি ডেটারেন্স হলেও ডেটারেন্সটা কাজ করছে, আণবিক নিবারক তত্ত্ব, কিন্তু মধ্যপ্রাচ্যের বেলায় এটা অ্যাবসলিউটলি এসেনশিয়াল। অনেক ধন্যবাদ। এয়ার কমান্ডার ইশফাক এলাহী চৌধুরী, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এই যে আক্রমণের ধারাটা, 3 ধরনের ক্ষেপণাস্ত্র এখানে ব্যবহার করা হলো, তার মধ্যে ড্রোনও রয়েছে। সেগুলোকে এক তরফ থেকে বলা হচ্ছে এগুলো সফল হয়েছে তাদের আক্রমণ, অন্যদিকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডানের তরফ থেকে বলা হচ্ছে তারা বেশিরভাগই প্রতিহত করতে পেরেছেন। কোনটা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, এবং এতে আসলে ইরান কি প্রমাণ করতে সমর্থ হলো? আনমিউট করে নিতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। মিলিটারি পয়েন্ট অফ ভিউ বলবো যে ড্রোনস এবং ক্রুজ মিসাইল দুটোই, বিশেষ করে ড্রোনস সব থেকে বেশি ব্যবহার হচ্ছে। দে আর অ্যাবসলিউটলি লাইক দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে যে জার্মান ফ্লাইং বম্ব ব্যবহার করেছিল, যেগুলা আমরা স্পিড ফায়ার দিয়ে আমেরিকানরা, ব্রিটিশরা যা প্রতিহত করেছিল, এখানে ঠিক সেরকমই 185-190 কিলোমিটার বেগে আসছে, 3-4 ঘন্টা ধরে তারা অবজার্ভ করেছে, এবং দেওয়ার অন দ্য রেডার স্ক্রিন। এবং এই যে ছবি আপনি এই মুহূর্তে যেগুলো দেখাচ্ছেন, এগুলো হচ্ছে ওদের ফাইটার এয়ারক্রাফট থেকে গুলি করে এইসব ড্রোনসকে তারা অনেক আগেই ভূপতিত করেছে। সো দিস আর এটাকে অনেক দিন ধরে ইরানিয়ানরা খুব বলছিল, যেটা আমাদের মহান, মানে একটা মহার্ঘ অস্ত্র, কিন্তু সেটা প্রমাণ হয়েছে ইটস নট অফ দ্যাট ক্যাপাবিলিটি। এবং সেম উইথ দ্য ক্রুজ মিসাইলস, দিস আর অল সাবসনিক ওয়েপন প্ল্যাটফর্ম, যেটা অনেক আগে থেকেই ট্র্যাক করে এগুলোকে ধ্বংস করা সম্ভব। তবে যেটা যে হাসানুজ্জামান সাহেব যেটা বললেন, মিসাইলগুলো গাইডেড মিসাইল, তবে সেগুলো একটা জিনিস আছে যে সেগুলো কিন্তু আপনাকে আগে পজিশন করতে হবে। যখন আপনি পজিশন করে ইঞ্জিন স্টার্ট করছেন, তখনই কিন্তু আপনার এগুলো আকাশ থেকে, মহাকাশ থেকে যখন তারা অবজারভেশন করছে, তারা জেনে যাচ্ছে যে ইঞ্জিন স্টার্ট হচ্ছে, ইট ইজ লঞ্চ হচ্ছে। লঞ্চ হওয়ার পরেও কিন্তু আপনি তাদেরকে ট্র্যাক করতে পারেন। এবং এগুলো হচ্ছে যে আপনি লঞ্চ করার পরে এখনো যেগুলো ইরানের কাছে আছে, সেগুলো যে ব্যালিস্টিক, তার যে স্লিং শটের মতো সে যাবে, এবং জেনারেলি দে আর নট অ্যাকিউরেট। এবং সেটাই ঘটেছে, যেগুলো যে 7টা কি 8টা বোধহয় ইসরায়েলের ভিতরে পড়েছে, কিন্তু একটা বিরাট এয়ারফিল্ডের খুব একটা বড় ক্ষতি করতে পারবে না। তারপরেও আবার আরেকটা জিনিস আমি গুগল থেকে দেখলাম, এবং এটা স্বাভাবিক, যে সেখানকার যে এক্সেপ্ট দ্য রানওয়ে, বাকি সমস্ত এগুলো কিন্তু হাইলি ডিসপার্স, নানান জায়গায় ছড়ানো, এবং মাটির অনেক গভীরে কংক্রিট বাংকারের ভিতরে তাদের প্লেনগুলো ছিল। সুতরাং এগুলো আসলে ধ্বংস হয়নি। এখন ইরান বলছে যে আমরা ধ্বংস করতে চাইনি, আমরা ইউ আর টু থ্রেটেন দেম। ওয়েল, হতে পারে যে আমরা ওই যে সিঙ্গেল শটের মতো, কিছুদিন আগে আপনাদের মনে আছে যে পাকিস্তান এবং ইরানের মধ্যে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। ইরানিয়ান এয়ারফোর্স পাকিস্তানের অভ্যন্তরে বেলুচিস্তানে গিয়ে কিছু তাদের দৃষ্টিতে সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ করেছে। পরের দিন আবার পাকিস্তান এয়ারফোর্স যে ইরানের ভিতরে গিয়ে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং বলেছে দিস ইজ ওয়ান অফ, আমরা এখন নাম ইকুয়াল। তো সেটা এখানেও তারা বলছে
তবে আমি মনে করি যে আপনারা একটা জিনিস বলেছেন যে ইয়েস, কনসুলেটে অ্যাটাক করে সেখানে দিস আর টার্গেটেড, ইসরায়েলি অ্যাটাকগুলো টার্গেটেড ছিল। তারা জানতো এখানে জেনারেল অবস্থান করছেন, এখানে আরো কমান্ডার আছে এবং দে কিল দেম। তো এই যে টার্গেটেড অ্যাটাক তারা করছে, এটা হয়তো ভবিষ্যতেও এরকম ভাবে চলতে পারে, উইদাউট রিসর্টিং টু ভেরি মাস অ্যাটাক না করে তারা কিন্তু এই ধরনের প্রতিশোধমূলক আক্রমণ তারা করতে পারে। তবে এখানে এটাও সত্যি যে তারা অনেক আগেই এটা জানতে পেরেছে, যার ফলে তাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা, সেই সঙ্গে কিন্তু এয়ার কমান্ডার চৌধুরী, এখানে তো ইরানের তরফ থেকে বলা হচ্ছে যে তারা আগে থেকে যুক্তরাষ্ট্র সহ সৌদি আরবকে সতর্ক করেছে, এটার কি অর্থ? এটা হতে পারে যে এক্সাক্ট টাইম এন্ড স্পেস তো বলবে না, তবে আমরা যে আঘাত করবো এটা কিন্তু পরিষ্কার তারা মিডিয়াতেও বলেছে, আমরা উইল টেক রিভেঞ্জ। তবে রিভেঞ্জে এখন এক্স্যাক্টলি আমরা এই সময় টেক অফ করতে যাচ্ছি এটা যদি নাও বলে, যেটা আমি আপনাকে বললাম যে সব সময় কিন্তু 24 ঘন্টা এই সীমান্ত তারা নজরের মধ্যে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা অ্যাওয়াক্স গুলো ফ্লাই করছিল, এবং যখন আপনি লঞ্চ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোর ইনফরমেশন আপনার কমান্ড সেন্টারে চলে যাবে এবং দে উইল স্টার্ট ট্র্যাকিং, এবং ঠিক সুযোগ মতো তারা করবে। এবং অনেক সময় পেয়েছে, যেমন ধরেন হুতিরা যেসব ড্রোনস এটা তো এই লোহিত সাগরের উপর দিয়ে বা অনেকগুলো হয়তো সাউদির উপর দিয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা তারা ফ্লাই করেছে, সুতরাং তারা এক্স্যাক্টলি জানে যে কোথায়। আরেকটা রোল আপনি জানবেন, জর্ডানের কথা বলেছেন, জর্ডান অজুহাত দিচ্ছে যে হ্যাঁ আমাদের আকাশে যা আসবে আমরা তাদেরকে শত্রু হিসাবে করবো, কিন্তু তারা তো জানতো যেগুলো ইরানিয়ান অ্যাটাক যাচ্ছে ইসরায়েলের দিকে, তাই না? ডাইরেকশন তো আপনি পরিষ্কার বুঝতে পারেন। সো অ্যাকচুয়ালি জর্ডান প্লেড প্রো ইসরায়েল, এবং তারা বলেছে আমাদের ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা চাই না এখানে ঘটুক। সৌদি আরবটা খুব চুপ আছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সৌদি এয়ার ডিফেন্স, হুইচ ইজ এগেইন মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডভাইজার সেখানে বসা আছে, তারাও জানতো, তারাও তাদের রোল প্লে করেছে। সুতরাং এটা ইসরায়েল রিয়েলি একঘরে হয় নাই এই জন্য যে সেটা মোর অর লেস আরব ডিসইউনিটি। আরেকটা জিনিস আপনারা বললেন যে ইরানের নিউক্লিয়ার কথা, এখানে কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে ঠিক সাদ্দাম হোসেনের নিউক্লিয়ার যেরকম ক্যাপাবিলিটি, যেরকম সৌদি আরবিয়া বা জর্ডান এদের পক্ষে একটা বড় থ্রেট ছিল, একইভাবে ইরান যদি আজকে নিউক্লিয়ার ওয়েপন্স এর কাছাকাছি চলে যায়, তাহলে কিন্তু সব থেকে আনকমফোর্টেবল হবে এই সৌদি আরবিয়া, আপনার জর্ডান, কুয়েত, কাতার, এগুলো তারা খুবই আনকমফোর্টেবল তাদের জন্য। জনাব চৌধুরী, ফিরবো আপনার কাছে একটু, এই ফাঁকে জনাব সৈয়দ ইশতিয়াক রেজা আপনার কাছে আসতে চাই। বৈশ্বিক প্রতিক্রিয়া এই মুহূর্তে যা হলো, এবং এতদিন আমরা ফিলিস্তিনের জনগণকে, সেই রাষ্ট্রের নেতাদেরকে দেখেছি জাতিসংঘের দ্বারস্থ হতে, এবার উল্টো ঘটনা, ইসরায়েলের তরফ থেকে জরুরি বৈঠক ডাকা হলো নিরাপত্তা পরিষদের। ইসরায়েল কি গত কমাস ধরে গাজায় যা ঘটছে সেটার কারণে বৈশ্বিকভাবে একটু বেকায়দা অবস্থায় আছে? অনেক ধন্যবাদ। আমার মনে হয় না, আসলে ইসরায়েল নিজেও জানে যে তার প্রতি যে আমেরিকার একটা অন্ধ সমর্থন আছে, ব্রিটেনের আছে, এবং তার কারণে পশ্চিম ইউরোপেরও আছে। কিন্তু এখানে একটু কৌশলগতভাবে তারা এখন আছে, কারণ হোয়াইট হাউস তাদেরকে আপাতত রিটালিয়েট করতে না করছে। আমি ইরানের এই হামলাটাকে কৌশলগতভাবেই দেখি। আমার কাছে মনে হচ্ছে এটা একটা মুখ রক্ষার আক্রমণ। ইরান সমস্ত কিছু শেয়ার করেছে তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে। আপনি যদি রিপোর্টগুলো দেখেন তাহলে দেখবেন যে সৌদি আরব এবং ইউএই ইন্টেলিজেন্স শেয়ার করেছে যুক্তরাষ্ট্রের সাথে, এবং যুক্তরাষ্ট্রকেও ইরান আসলে থার্ড পার্টির মাধ্যমে বার্তা দিয়েছে তারা এটা করতে যাচ্ছে। তবে যেটা হলো যে তেমন তো ক্ষতি ইসরায়েলের হয়নি, বরং ইসরায়েল যেটা করে খুব টার্গেটেড কিলিং করে। তারা হেজবুল্লাহ নেতাকে যাকে দরকার তাকে কিল করেছে, হামাসে যাকে প্রয়োজন তাকে কিল করেছে, তারা দামেস্কে যেটা ইরানি দূতাবাসে হামলা করে কমান্ডারদেরকে নিহত করেছে, এবং আগামী দিনগুলোতে এটাই করবে। 170টা ড্রোন এবং 150টা মিসাইল ইরান ছেড়েছে। এর মধ্যে কয়টা ভূপাতিত হয়েছে আর কয়টা হামলা মানে শেষ পর্যন্ত গিয়ে টার্গেট অ্যাটাক করতে পেরেছে, এটা ইরান নিজেও জানে। ইরান এটা করেছে শুধুমাত্র তার একটা সক্ষমতার পরিচয় তুলে ধরতে এবং নিজের দেশের ভিতরে জনগণকে আশ্বস্ত করতে যে ইরান এত দুর্বল নয়। কিন্তু আমার ধারণা ইরান এখানে অন্যভাবে কৌশলগত ছিল, স্যার আরও ভালো বলবেন। সেটা হলো তার নিউক্লিয়ার
ওপেনটাকে তৈরি করতে, যাতে কোনো ধরনের বড় ধরনের সংঘাত এসে জোরে না পড়ে। এই কারণেই সে একটা সেফ সাইড প্লে করেছে এবং সেটাই আমার ধারণা ইরানের টার্গেট, এবং সেই দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে তারা। 4টা ইস্যু আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখানে। একটা হলো বাইডেন প্রশাসনের জন্য এটা একটা বিরাট জটিলতা তৈরি করেছে, এবং আমেরিকার ভিতরে আলোচনা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতি ব্যর্থতা প্রমাণিত, একেবারে নির্বাচনের দোরগোড়ায় সমস্যা এসে পড়ল। একটা হলো ইসরায়েলকে আমেরিকা নিয়ন্ত্রণে রাখতে পারছে না, সে ক্রমেই আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একটা ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হচ্ছে। তৃতীয় হলো হুতি, ইয়েমেনের হুতিরা কি তাহলে ইসরায়েলের সাথে একটা যুদ্ধে জড়িয়ে পড়বে, সেরকম একটা আশঙ্কা দেখা দিয়েছে, কারণ ইরান সরাসরি নিজে যুদ্ধ না করে হুতিদেরকে লাগিয়ে দিতে পারে। আরেকটা হলো ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহদের সাথে তার একটা। সুতরাং এই 4টা অপশনকে আমার কাছে মনে হচ্ছে যে এই যুদ্ধের একটা নতুন দিক, এবং সেখানে হয়তো ইমিডিয়েটলি বড় কোনো এসকালেশন আমরা দেখব না, কিন্তু কেন যেন মনে হচ্ছে ইসরায়েল চুপ করে থাকবে এবং আবারও একটা খুব সাকসেসফুল টার্গেটেড কিলিং করবে। আপনার কাছে ইরানও চাইবে যে তার নিউক্লিয়ার ওয়েপন অপারেশনটা যেন। আপনার কাছে ফিরতে চাই একটু বিরতির পরে। দর্শক, ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম সৈয়দ ইশতিয়াক রেজা। আপনার কাছে ফিরে আসতে চাই। নেতানিয়াহু বেশ একটা টালমাটাল অবস্থায় ছিলেন। কদিন আগেও তিনি ক্ষমতায় থাকতে পারছেন কি পারছেন না সে প্রশ্ন ভেতরে উঠছিল, এবং এই অঞ্চলেও প্রচুর প্রতিবাদ আমরা দেখেছি ইসরায়েলি সাধারণ মানুষের কাছ থেকে। পাশের দেশগুলোতেও সাধারণ মানুষের ক্ষেত্র বিশেষে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। এই ইরানের আক্রমণের মাধ্যমে কি আসলে নতুন একটা সুযোগ পেলেন নেতানিয়াহু নিজের ক্ষমতা আবার গুছিয়ে আনার? এই কথাটা কিন্তু অনেকেই বলছে যে নেতানিয়াহু কি সত্যি ইসরায়েলের রক্ষাকর্তা নাকি ইসরায়েলের জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তি, এবং সেখানে কিন্তু ইরানের হামলা এবং হামাসের হামলাকে এক সূত্রে দেখা হচ্ছে যে দুটো হামলাই নেতানিয়াহুর হাতকে শক্তিশালী করেছে। এবং ইসরায়েল যেহেতু একটা ওয়ার মেশিন কান্ট্রি, এবং তার জেনারেলরা কিন্তু ভয়ঙ্করভাবে নেতানিয়াহুকে পছন্দ করে, কারণ ওরা খুব যুদ্ধবাজ একটা মিলিটারি, এবং তাদের মাধ্যমে ইসরায়েলের জনগণের মধ্যে একটা বার্তা দেওয়া সম্ভব হয়েছে। নেতানিয়াহুর মতন ব্যক্তি না থাকলে ইসরায়েল, ইরান, হেজবুল্লাহ, হুতি এবং হামাস এই 4টা শক্তির দ্বারা আক্রমণের শিকার হতে পারে, এবং একমাত্র ব্যক্তি যিনি ডিসাইসিভ অ্যাকশন নিতে পারেন, যিনি জানেন যে টার্গেট কোনটা, এবং তিনি খুবই পারফেক্টলি অ্যাক্ট করতে পারেন। বিকল্পহীন নেতৃত্ব। এবং সেই জায়গাটায় যেহেতু যুদ্ধবাজ এবং ইসরায়েলের সেনাবাহিনীর ভিতরে যুদ্ধের একটা কালচার আছে এবং ভয়ঙ্করভাবে নিষ্ঠুর একটা মানুষ, সেই কারণে ইরানের এই হামলা, ইরানেরও কোনো উপায় ছিল না, কিন্তু আমি বলবো যে নেতানিয়াহুর জন্য একটা গ্রাউন্ড তৈরি করে দিয়েছে এটা। এর পাশাপাশি ভারত এর আগে যখন হামাসের হামলা হলো অক্টোবরে, তখন খুব স্পষ্টত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু দুদিন আগে যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হলো, সেখানে দুপক্ষকে আসলে সংযমের ব্যাপারে আহ্বান জানানো হয়েছে। এই পরিবর্তনটার কারণ কি? এইটা অনেক দিনের কারণ। এটা হলো ইরান কিন্তু বহুদিন ধরে ভারতের খুব ঘনিষ্ঠ বন্ধু। আপনি যদি খুব পুরনো ইতিহাস দেখেন, পাকিস্তানের সাথে ভারতের যে শত্রুতা, সেখানে ইরানকে সবসময় তারা একটা জায়গায়, সেফ জায়গায় রেখেছে, এবং ইরানের সাথে ভারতের একটা ঘনিষ্ঠতা আমি একটা লেখাও পড়েছিলাম, লিভিং উইথ ইরান, ভারতীয় এক সাংবাদিকের লেখা, যে ভারত সবসময় মনে করে গালফ এরিয়াতে, মধ্যপ্রাচ্যে ইরান হলো তাদের একটা সেফ সাইড এলাকা। এবং আফগানিস্তানে যখন তারা তালেবান সরকারের বিরুদ্ধে যে সরকারটা ছিল আমেরিকান সমর্থিত, সেখানে যখন কনস্ট্রাকশনও বার করছিল, সেখানে ইরান একটা বড় ধরনের ভূমিকা ছিল। শুধু তাই না, ভারত ইরান থেকে প্রায় 8 থেকে 9% তেলও কিন্তু আমদানি করতো তাদের প্রয়োজনীয়। সুতরাং এই জায়গা থেকে এখনকার যে এসকালেশন সিচুয়েশন আছে, সেটাকে তারা একটা মাঝপথে অবস্থান নিয়েছে, এবং দুই পক্ষকেই ইসরায়েলের সাথে ঐতিহাসিক সম্পর্ক, ইরানের সাথে ব্যবসায়িক সম্পর্ক, দুটোকে বজায় রাখার কারণেই এখন একটা মাঝামাঝি অবস্থান নিয়েছে। জি, অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার কাছে ফিরে আসতে চাই। পৃথিবীতে ইউক্রেন যুদ্ধের পর থেকে একটা নতুন মেরুকরণের কথা অনেকে বলছেন, যার একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো, ইউরোপীয় ইউনিয়ন, অন্যদিকে রাশিয়া, চীন। এই যে ইরান নতুন করে এখানে জড়িয়ে পড়ছে সংঘাতে, যার সাথে অনেকদিন ধরে রাশিয়া এবং চীনের একটা সুসম্পর্কের কথা আমরা জানি, এখানে এই দেশ দুটোর ভূমিকা আসলে কি হতে পারে, এবং বৈশ্বিক এই মেরুকরণে ইরানের এই হামলা নতুন কিছু যোগ করছে কিনা? অবশ্যই বৈশ্বিক মেরুকরণে ইরান একটা মধ্যপ্রাচ্যের মুখ্য শক্তি হিসাবে আবির্ভূত হয়। এখন বলা যেতে পারে যে মধ্যপ্রাচ্যে যে নতুন বলয় সৃষ্টি হবে, সেটা মূলত টার্কি ও ইরান ডমিনেটেড। এটা হয়তো অনেকেই আনঅ্যাওয়্যার কিছুটা, যে ইরান কিন্তু
সৌদি আরবকেও বলেছে যে সে তার নিউক্লিয়ার টেকনোলজি সৌদি আরবের সাথে শেয়ার করতে পারে। সেটা এখনও সৌদিজরা কোনো সম্মতি দেয়নি, কেননা তাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে নিরাপত্তা সম্পর্ক, সেটাকে আরও সময় দরকার সৌদি আরবের সেখান থেকে কিছুটা হলেও বের হয়ে আসতে। এই বিষয়ে আমি আরেকটা কথা বলবো যে আজকে আমি সকালে যে সিকিউরিটি কাউন্সিলের মিটিং হলো, সেখানে CNN থেকে কিন্তু সৌদির যে রেজলিউশন অন ইউনাইটেড নেশনস, অ্যামেজিং একটা জিনিস লক্ষ্য করলাম, কোনো ভাষা নাই টু ক্রিটিসাইজ, সামান্য ইরানকে ক্রিটিসাইজ করা হয়নি। পুরা একটা বড় প্যারা, সেখানে সৌদি UN রেজলিউশন হচ্ছে যে দুই পক্ষকে রেস্ট্রেইন দেখাতে হবে, কোনোভাবেই যেন ইসরায়েল আক্রমণাত্মক কোনো পথে না যায়, এবং মধ্যপ্রাচ্যে যদি স্থিতি রাখতে হয় তাহলে এখনই ডিস্টেবিলাইজিং ফোর্সেসগুলোকে চেক করতে হবে। ইরানের এখন যে এই যে তারা যে 300 মিসাইল পাঠালো, এখানে এর কিন্তু স্ট্র্যাটেজিক প্রচণ্ড গুরুত্ব রয়েছে। একটা গুরুত্ব হচ্ছে এই যে ইরানের স্ট্র্যাটেজিক গেইন হিসেবে দেখা হয় যে ইরান একটা অত্যন্ত অবজেক্টিভ একটা অ্যাসেসমেন্ট পেয়েছে যে তার 3 ধরনের যে মিসাইল ক্যাপাবিলিটিস, স্পেশালি ব্যালিস্টিক মিসাইল ক্যাপাবিলিটি, সেখানে তারা 120টার মতো ব্যালিস্টিক মিসাইল ফায়ার করেছে, 60টার মতো এসকেপ করে টার্গেটে পৌঁছেছে। ওই একটা বিশাল ক্রেটার ফর্ম হয়েছে কিন্তু ইয়েতে, একটা বেসে সাদার্ন ইসরায়েলে। আমেরিকার কতখানি ক্যাপাবিলিটি আছে তার একটা ডেস্ট্রয়ার বা অন্য মাধ্যমে তার যে ইয়েটা প্যাট্রিয়ট মিসাইল সেট আপ করা ডেস্ট্রয়ারে, সেটা দিয়ে এই মিসাইলগুলা, এই ব্যালিস্টিক মিসাইলগুলোকে যে সংবরণ করতে পারছে, এটাই ইসরায়েলের জন্য ভবিষ্যতে ইরান অনেক সুচিন্তিত অ্যাপ্রোচ নেবে। আরেকটা কথা হচ্ছে, আমরা সবাই জানি যে ইসরায়েলের কোনো টেরিটোরিয়াল ডেপথই নাই, কাজেই যখন মিসাইল ফায়ার করা হয়, ইরান কিন্তু তার মিসাইলগুলো ফায়ার করছে শুধু যে ইরাক আর সিরিয়ায় ওই ইসলামী রেভলিউশনারি গার্ডদের ব্যবহার করেছে তা নয়। মেইন থ্রাস্ট আসছে ইরানিয়ান টেরিটরি থেকে, সেখানে তাদেরকে ইরাক ক্রস করতে হয়েছে, জর্ডান বা সিরিয়া ক্রস করতে হয়েছে, কিংবা সাউদিয়া যদি আঘাত করতে যায় ওই সৌদি আরবিয়া ক্রস করতে হয়েছে। এখন ইরানকে একটা জিনিস মোকাবেলা করতে হয়েছে যে এরা এই দেশগুলো কিন্তু তাদের স্কাইজ ক্লোজ করে দিয়েছে, যে তাদের আকাশপথ ব্যবহার করা যাবে না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ইরান সাকসেসফুলি তার এই আকাশপথ ব্যবহার করছে। এবং ইরান হ্যাজ গট এ আইডিয়া। আজকে সকালে একজন বিশ্লেষক এক টিভি অনুষ্ঠানে বলছিল যে ইসরায়েলের তুলনায় ইরানের বিশাল স্ট্র্যাটেজিক ডেপথ রয়েছে, টেরিটোরিয়াল ডেপথ রয়েছে, এবং তিনি এটাকে ইন্টারপ্রেট করছিলেন অ্যাজ এ অ্যাডভান্টেজ ফর ইরান। আসলে কিন্তু এটা সত্যি না। স্ট্র্যাটেজিক টেরিটোরিয়াল ডেপথ সেটা ইম্পর্টেন্ট ছিল বিফোর দ্য মিসাইল এইজ। মিসাইল এইজ আসার পরে ডেপথ, টেরিটোরিয়াল ডেপথ অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, কারণ আপনি এখন একটা মিডিয়াম রেঞ্জ মিসাইল 3000 কিলোমিটার রেঞ্জের, তাও ইরানের শেষ প্রান্তে ইসরায়েল পাঠাতে পারে। আর ইরানের বেশিরভাগই টেরিটরি ওই যেটুকু ওয়েস্টার্ন পার্ট অফ ইরান ওইটাই ডেভেলপ বেশি, বাকিটুকু যে ডেপথ হিসাবে দেখানো বলা হয় ওগুলো কিন্তু ব্যারেন ল্যান্ডস, মাউন্টেন্স, ডেজার্টস, খুবই অনুন্নত, পাকিস্তান আর আফগানিস্তানের সাথে বর্ডারিং ল্যান্ডসগুলো। তো এগুলো ইরানের ওই ইসরায়েল যে অ্যাডভান্টেজ পাচ্ছে এটা ভুল। অ্যাডভান্টেজ পেত যদি বুটস অন দ্য গ্রাউন্ড পলিসি হইতো, যে ইনফ্যান্ট্রি ডিভিশন এগিয়ে যাচ্ছে এবং টেরিটোরিয়াল গেইন ইজ ইম্পর্টেন্ট। ইসরায়েলের জন্য বুটস অন দ্য গ্রাউন্ড পলিসি অ্যাডপ্ট করতে গেলে তখন ইরান উড হ্যাভ বিন এ ভেরি ডিফিকাল্ট কেস, কিন্তু তা তো মোটেও না। ইসরায়েলের জন্য ইরান প্রাসঙ্গিক হচ্ছে ইন টার্মস অফ মিসাইল পাওয়ার। সো আগামী দিনগুলোতে আমার মনে হয় আরেকটা ইরান যেটা গেইন করছে ইকোনমিক বেনিফিটস, তার মিসাইল রেঞ্জ এর অ্যাকিউরেসি। আপনি চিন্তা করেন ইরান থেকে মেরে এইটুকু মাত্র জায়গা, ওইখানে বেশিরভাগই অলমোস্ট 80-90%-এরও বেশি
কিন্তু টার্গেটের কাছাকাছি যে হিট করতে পারছে। তার মানে ইরানের যে ইন্ডিজেনাস টেকনোলজি উন্নত মানের, পশ্চিমা প্রোপাগ্যান্ডা কিন্তু প্রায় বলে থাকে যে লো টেকনোলজি লো কস্ট, তা সত্যি না। কারণ ইরানের এই ড্রোনসগুলো ব্যাপকভাবে কিনেছে রাশিয়া, ইউক্রেনের বিরুদ্ধে এই ড্রোনসগুলো বেশ সাকসেসফুল হয়েছে। আগামী দিনগুলো ইরান ড্রোনস বিক্রি করবে। কাজে এই যে পয়েন্টসগুলো যদি আমরা এক্সপ্লোর করি, আরও ওয়াইডেন করি, তাহলে ইরানিয়ান লিডারশিপ কিন্তু আগামীতে এই যে মেরুকরণ প্রক্রিয়া, সেখানে আমার মনে হয় তারা একটা ডিস্টিংক্ট ক্যাপাবিলিটি নিয়ে আসবে। আর আজকে আমরা দেখলাম যে টার্কির ফরেন মিনিস্টারের সাথে, টার্কির ফরেন মিনিস্টার হ্যাজ শোন এ লট অফ ইন্ডিপেন্ডেন্স। চিন্তা করেন নেটো মেম্বার হয়ে কোথায় আরব দেশগুলো ইরানের সাথে একদম দুই দেশের ফ্ল্যাগ বসায় পিছনে, দে হ্যাড এ ভেরি হার্ট টু হার্ট টক, বডি ল্যাঙ্গুয়েজ থেকে যেটা বুঝলাম। টার্কি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাক্টর এইখানে, ওই অঞ্চলে, ওই সমুদ্র সীমায়। আর চায়না যদি আরেকটু ভোকাল হয়, চায়নার রোলটা এখনও ইট ইজ ওয়েট অ্যান্ড সি। আজকে আমি সকালে ভাবছিলাম যে চায়না আর রাশিয়ার ফরেন মিনিস্টার রিপ্রেজেন্টেটিভদের বক্তব্য শোনা যাবে সিকিউরিটি কাউন্সিল, কিন্তু একেবারেই তারা বোধহয় নিশ্চুপ রয়ে গেছে। বেশিরভাগই আপনার অন্যান্যরা বলেছে, ওই দুইটা রিপ্রেজেন্টেটিভই বেশি কথা বলেছে। সো জাতিসংঘতে আমেরিকা একচেটিয়া প্রোপাগ্যান্ডা ব্যবহার করছে, আর ব্রিটিশ প্রোপাগ্যান্ডাও খুবই মানে মিথ্যাচারে ভর্তি। যদি আমরা আস্থা রাখতে চাইতাম, অনেকটা কিন্তু ব্রিটেন আর আমেরিকার রেসপেক্টেবিলিটি হারাচ্ছে। আমরা এই বছরে আপনার নিশ্চিতভাবে ইউক্রেনে রাশিয়া বোধহয় পরিসমাপ্তি ঘটাতে পারবে, কারণ এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট বোধহয় খালি হাতে ফিরে যাচ্ছে। আর কংগ্রেসে এখন যা অবস্থা দেখলাম, কোনোভাবেই তারা ফিনান্স বিল, ইউক্রেন ইসরায়েল ফিনান্স বিল পাশ করার মতো মুডে নাই। ট্রাম্পের বিচার শুরু হয়ে গেছে, ক্রিমিনাল অ্যালিগেশন। সে একটা চলছে তার পুরো জিনিসটাই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানে এত নোংরামিতে ভরে গিয়েছে। এখন আপনি যদি বলেন এরা ডেমোক্রেসিজ, এইসব ডেমোক্রেসির চেহারা দেখলে তো এখন মনে হয় আমাদের আবার নতুন করে চিন্তা করতে হবে যে চায়নার ডেমোক্রেসি বেশি এফেক্টিভ নাকি বেশি। অনেক ধন্যবাদ এয়ার কমান্ডার চৌধুরী, আপনার কাছে ফিরে আসতে চাই। এর আগে ইরাক যুদ্ধের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছিল ইরাকে অনেক অস্ত্র আছে, সেগুলো ধ্বংস করা প্রয়োজন। তখনকার একটা কার্টুনের কথা মনে পড়ে, সেখানে প্রশ্ন করা হচ্ছিল যে তোমরা কিভাবে জানলে যে ইরাকের কাছে এই অস্ত্রগুলো আছে। তখন মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে উত্তর আসছিল যে আমাদের কাছে তো রিসিট আছে, আমরাই দিয়েছি ওদেরকে। তো এই ধরনের যুদ্ধ আমরা লিবিয়াতে দেখেছি, সিরিয়াতে অনেকদিন ধরে যুদ্ধ চলছে। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ার আজকের দিনে আদৌ কি কোনো সম্ভাবনা আছে? না, আমার মনে হয় না, কারণ what they will do is that same proxy war. কারণ আফটার ইয়ের পরে প্রথম ধাক্কা ভিয়েতনামে, তারপরে আফগানিস্তানে, ইভেন মিডল ইস্টে, ইরাকে, এখন আর ওই যে বুটস অফ দ্য গ্রাউন্ড সেটা তারা করবে না। কিন্তু তারা যেটা করবে সেটা হচ্ছে যে যেটা বললেন যে টার্গেটেড যদি সেই অবস্থা আসে, যদিও এখানে প্রত্যেকে বলেছে যে আমাদের সেই প্রয়োজন মধ্যপ্রাচ্যে এখন এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে তারা কোনো অ্যাকশনে যাবে না, কারণ তারা ইসরায়েলকে তারা এতটুকু শক্তিশালী করে তুলেছে যে ইসরায়েল নিজেই এই যে ইরানের মোকাবেলা করতে সক্ষম, এবং সেটার প্রমাণ হয়েছে এই গত 2 দিনের অভিযানের ফলে। তো ইরানের এবং কাউন্টার অ্যাটাক যদি টার্গেটেড হয়, সেখানে কিন্তু ইরানের যথেষ্ট ক্ষতি হবে, কিন্তু সেটা আমি এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না, যেটা আমরা আগে আলাপ করেছিলাম। হয়তো ইসরায়েলি রেসপন্সটা হবে ওই ঠিক একইভাবে টার্গেটেড কিলে। এবং যেমন ধরুন নিউক্লিয়ার, এর আগেও কিন্তু ওদের আণবিক যারা কর্মকাণ্ডে জড়িত যে ধরনের ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানস ইরানে আছে, তারা কিন্তু অতীতেও টার্গেটেড হয়েছে এবং হয়তো এই ব্যাপারে হতে পারে। তবে টেকনোলজির কথা যেটা বললাম, দুঃখজনকভাবে এটা সত্যি যে ইরানের জনসংখ্যা এখন প্রায় 90 মিলিয়ন, আর সেই তার 10 ভাগের 1 ভাগ হচ্ছে ইসরায়েলের জনসংখ্যা 9 মিলিয়ন। এবং কিন্তু জিডিপি দেখেন সর্বশেষ ইয়েতে ইসরায়েলের জিডিপি 538 বিলিয়ন
ইরানের সেখানে 413 মিলিয়ন। অথচ অয়েল এবং গ্যাস বলুন কোনো খনিজ সম্পত্তি কিন্তু ইসরায়েলের নেই, কিন্তু সেটা তার কি আছে? শিক্ষা। ওয়ান অফ দি ওয়ার্ল্ডস মোস্ট, এই যে মিলিটারি টেকনোলজিতে জন্য তো আপনার শিক্ষা দরকার, যে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড যে ধরনের জনসংখ্যা দরকার, যে জনশক্তি দরকার, সেটা কিন্তু ইসরায়েলে আছে, যেটা কোনো মধ্যপ্রাচ্যের আর কারো নাই। কিন্তু এই তফাৎটার পেছনে একদিকে ইসরায়েলের উপর মার্কিন আশীর্বাদ, অন্যদিকে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার একটা বড় ভূমিকা কি থেকেই যাচ্ছে না? আছে, সেটা তো আছে, কিন্তু আমি যেটা জোর দিতে যাচ্ছি যে একটা জাতির নিজস্ব শক্তি হচ্ছে তার শিক্ষিত জনসংখ্যা, জনশক্তি, এবং সেই শক্তিতে কিন্তু ইসরায়েল টেকনোলজিক্যালি, আপনি একই ওয়েপন সিস্টেম, একই ওয়েপন সিস্টেম আপনি সৌদিকে দিবেন, সেই F-15 সৌদিও চালায়, সেই F-15 কিন্তু ইসরায়েলও উড়ায়, কিন্তু ইসরায়েলের হাতে F-15 আর সৌদির হাতে F-15 এক নয়, কারণ যে পাইলট এটা অপারেট করছে ইজ মাচ মোর টেকনোলজিক্যালি এজাইল। এই যে আপনারা এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছেন, দিস আর পাইলটস আর শুটিং দেম লাইক ক্লে পিজন্স, ইউ সি, একটার পর একটা তারা উড়াই দিচ্ছে। এগুলো তো বেসিক্যালি দ্যাট ইজ দ্য স্ট্রেংথ। ফরেন এইড আসবে, কিন্তু নিজেদের শক্তি কিন্তু তারা শক্তিতে বলিয়ান, এবং তারা এটা ইসরায়েলের বলতেই হবে যে তারা কিন্তু দে আর ফাইটিং ফর দ্যার এক্সিস্টেন্স। ওই যে বললেন স্ট্র্যাটেজিক ডেপথ নাই, একটা কান্ট্রির সব লোয়েস্ট যেখানে মাত্র 20 মাইল সাগর থেকে তাদের সীমান্ত 20-25 মাইল, এবং এখানে আপনারা ডিল করছি তারা সৌদির সাথে বা ইরানের সাথে, যাদের হাজার হাজার স্কোয়ার কিলোমিটার তাদের স্ট্র্যাটেজিক ডেপথ আছে। সুতরাং ইয়েস, ওয়েস্টার্ন হেল্প তারা পাবে এবং পেতে থাকবে, কিন্তু আরেকটা জিনিস আমি শেষ করার আগে বলে যাই যে দুঃখজনকভাবে যেটা হয়েছে, যারা সত্যিকার অর্থে মিডল ইস্টে শান্তি চায়, সেটা প্যালেস্টিনিয়ান হোক, সেটা ইসরায়েলি হোক, সেটা মধ্যপ্রাচ্যের কোনো শক্তি হোক, তারা কিন্তু এখন ব্যাকফুটে। এই নেতানিয়াহু শক্তিশালী হচ্ছে, হামাস, পিএলও কোথায় আজকে? পিএলও নিশ্চিহ্ন হয়ে গেছে। পিএলও এখন ক্ষমতা চলে গেছে হামাসের হাতে, ক্ষমতা চলে গেছে হিজবুল্লাহর হাতে, এবং ক্ষমতা চলে গেছে আয়াতুল্লাহ, যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা। হ্যাঁ, তো এই যে যারা সত্যিকার অর্থে একটা ভায়াবল টু স্টেট সলিউশনের পক্ষে যারা ছিল, তারা অতীত হয়ে গেছে, তারা আর সামনে নাই, এবং সেই জন্যই শর্ট টার্মে আমি কোনো এখানে শান্তি দেখতে পাচ্ছি না। একটা অস্থির পরিস্থিতি থাকবে, হয়তো যুদ্ধ সবসময় হবে তা নয়, কিন্তু প্রক্সি ওয়ার চলতেই থাকবে। জি, ধন্যবাদ। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে ফেরত আসতে চাই। যুদ্ধ পৃথিবীর যে প্রান্তেই বাধুক না কেন, ঢাকার বাজারে তার প্রভাব মেলে, এবং গ্রামের যে প্রত্যন্ত অঞ্চল, সেখানেও শাকসবজি, তরি তরকারি পর্যন্ত সবকিছুরই দাম বেড়ে যায়। এবারে যখন ইরানি হামলা করলো, তার সাথে সাথেই তেলের উৎপাদনের কি হবে সে নিয়ে প্রশ্ন জেগেছে, এবং জ্বালানি তেলের দাম বাড়লে স্বাভাবিকভাবে সবকিছুর উপর এর একটা প্রভাব পড়ে যায়। এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বলুন বা সার্বিকভাবে রাজনৈতিকেও যদি কোনো প্রভাব থেকে থাকে, বাংলাদেশের উপর কি পড়তে পারে? রাজনৈতিক প্রভাব এই মুহূর্তে বড় কিছু দেখা যাবে না, কিন্তু যদি তেলের দাম বাড়ে এবং যদি জ্বালানি তেলের দামের বড় ধরনের অস্থিরতা তৈরি হয়, তার একটা প্রভাব তো আমাদের এখানে পড়বেই। কিন্তু বাংলাদেশের বাজারটা হয়েছে কি, বাংলাদেশের অর্থনীতিটা ইউক্রেন যুদ্ধের আগে এবং করোনার আগে থেকেই বেশ সঙ্গীন অবস্থায় আছে। আমাদের নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি আছে, কিন্তু আমরা করছি কি, প্রায় পুরোটাই আন্তর্জাতিক পরিস্থিতির উপরে দায় সেরে দেওয়ার চেষ্টা করছি, পুরোটাই ওখানে চলে যাওয়া। এবং আমাদের মানুষকে এটা বোঝানো খুব সহজ হয় যে যেহেতু ইউক্রেন যুদ্ধ চলছে, যেহেতু এখন নতুন করে মধ্যপ্রাচ্য অস্থির হচ্ছে, কিন্তু এটার সাথে যে আমাদের নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থাপনার অনেক অসঙ্গতি আছে, সেটা কিন্তু আমরা আলোচনায় আনি না। ধরেন ব্যাংকিং সেক্টরের লুটপাট, এটার সাথে তো আন্তর্জাতিক সম্পর্কের কোনো সম্পর্ক নাই। ধরেন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কমে গেছে, কারণ আমি ট্যাক্স আদায় করতে পারছি না, আমি অনেক বেশি ইনডাইরেক্ট ট্যাক্স নির্ভর হয়ে পড়েছি, আমার পরোক্ষ কর নির্ভর অর্থনীতি প্রায় 90%। তো ওইটার জন্য তো আন্তর্জাতিক পরিস্থিতি দায়ী না। আমি সাহারান আফ্রিকার কান্ট্রির নিচে আছি, আমি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের নিচে আছি। সুতরাং এটা একটা অছিলা হতে পারে, এটা একটা কারণ হতে পারে, কিন্তু অনেকগুলো কারণের এটাই একমাত্র কারণ সেটা হবে না। বরং যেটা হবে যে আমি যদি এরকম পরিস্থিতির মধ্যেও নিজস্ব সুশাসনটা বজায় রাখতে পারি, আমার এখানে যদি আমি সরকার পরিচালন ব্যয়, যেটাকে আমরা
অর্থনীতির ভাষায় কারেন্ট এক্সপেন্ডিচার বলি সেটা নিয়ন্ত্রণে রাখতে পারি, আমি যদি আমার বাজেটের এক্সপেন্ডিচারকে আমি অনুৎপাদনশীল খাতে কম ব্যবহার করি, আমি যদি জিডিপির যেটা আমার সবসময় টার্গেট 5% ঘাটতি থাকবে জিডিপির, এটা যে 6-7 হয়ে যাচ্ছে, আমরা তো কনসার্ন এটার মধ্যে, সেটা কেন আমরা রাখতে পারছি না? আজীবন রাখতে পারলাম, এখন কোনো পারছি না। আমার ব্যক্তিগতের বিনিয়োগ আমার 34% নেওয়ার কথা জিডিপির, আমি 21% আটকে আছি, 25% নিতে পারছি না। এইটার কারণে বিশ্ব পরিস্থিতি দেয় না, এটার জন্য আমার নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থাপনা আমার কাছে মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমার টাকা পাচার, দুর্নীতি, আমার অদক্ষতা, আমি সরকারি প্রশাসন সম্পর্কে একটা কথা সবসময় বলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, যে ইফ ইট ইজ 100% কারাপ্ট দেন 200% ইনএফিশিয়েন্ট। তো ওটা তো আমাদেরকে আসলে অ্যাড্রেস করতে হবে, ইনএফিসিয়েন্সি, কারাপশন, আমার সিস্টেম লস, আমার এখানে যেটাকে বলা হয় যে রেন্ট সিকিং কালচার, এইগুলো আমাদের নিজস্ব সমস্যা বলে মনে হয়। এটার সাথে আন্তর্জাতিক বাজারের যোগসূত্র আছে, কিন্তু বড় অংশটা নিজের কাছে। তেলের উপর তো পৃথিবীর সব দেশেরই নির্ভরশীলতা কম বেশি রয়েছে, সেখানে মার্কিন নির্বাচন খুব কাছাকাছি চলে এসেছে। এই মুহূর্তে আসলে বৈশ্বিকভাবে তেলের বাজার অস্থির হতে দেওয়ার সম্ভাবনা কতটুকু বৈশ্বিক শক্তিগুলোর? তেলের বাজার কিছুটা অস্থির হবে, কিন্তু যদি ইসরায়েল তার হামলাটাকে ডিলে করে তাহলে আমার ধারণা বড় ধরনের কোনো অস্থিরতা হবে না। আরেকটা হলো বাংলাদেশ কিন্তু রিসেন্টলি ডাইনামিক প্রসেসে গেছে, বলে এই জায়গায় যদি কমে যায় তাহলে কমবে, বাড়লে বাড়বে, যদিও তার সুফলটা আমাদের পেতে আরও কয়েক বছর লাগবে। এই প্রক্রিয়াটা কি পুরোপুরি বিশ্বাসযোগ্য হয়েছে আপনার কাছে? না, এখন পর্যন্ত আমার কাছে হয়নি, এই জন্য বললাম যে সময় লাগবে আমাদের। কিন্তু এটাতে যদি পুরোপুরি যেতে পারে এবং আমি যদি মার্কেট ইকোনমি ট্রাস্ট করি, তাহলে সরকারি প্রতিষ্ঠানের বাইরে আরও প্রতিষ্ঠানকে তেল আমদানির অনুমোদন দিতে হবে, তাহলে মার্কেট একটা কম্পিটিশন হবে। আপনি একদিকে মার্কেট ইকোনমি বলছেন পণ্যমূল্যের ব্যাপারে, কিন্তু জ্বালানি তেল কমান্ড ইকোনমি রেখে দিচ্ছেন। সুতরাং এই জায়গাটা তো আমাদেরকে একটু চিন্তা করতে হবে। এবং ভোক্তা অধিকার অধিদপ্তর যদি বাজারে হামলা করতে পারে, অভিযান চালাতে পারে, তাহলে বাংলাদেশ পেট্রোলিয়াম কমিশনেও তার কর্পোরেশনেও তার অভিযান চালানো উচিত, যে কত টাকা আমদানি করে কত টাকা প্রফিট করছে। জি, ধন্যবাদ। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার কাছে ফেরত আসতে চাই। সার্বিকভাবে যদি আর কিছু যোগ করার থাকে, এবং বিশেষত এই বাজার পরিস্থিতির ব্যাপারে আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক অস্থিরতার উপর দায়িত্ব সবসময় বাংলাদেশ সরকারের তরফ থেকে দেয়া হয়, এই নতুন ঘটনায় আসলে আপনি কি মনে করেন কি ধরনের প্রভাব পড়তে পারে? বেসিক্যালি আমি ইশতিয়াকের সাথে একমত। তা ওর রিডিংটা আমার মনে হয় একদম আইডিয়ালি সুটেড। তবে এই ইরানের এই বিষয়ে একটা যে বাজার পরিস্থিতি এফেক্ট করতে পারে সম্ভাবনা রয়েছে, জিওপলিটিক্সকে যদি সামনে টেনে আনি। আমরা জানি যে ইরানের বর্ডারের কাছেই পশ্চিম দিকে স্ট্রেইটস অফ হরমুজ, তারপর আবার এই যে গালফ প্রণালী, পার্সিয়ান স্ট্রেইট বলে, যেটা ক্লেইম করছিল একসময় ইরাক, এখন ইরানের নিয়ন্ত্রণে। ইরান বলা হয়েছে, একজন বিশেষজ্ঞ বলেছে যে আমেরিকানদের পক্ষে ইরানের বিপক্ষে সেখানে শিপিং নিয়ন্ত্রণ করা, ইরানকে যুদ্ধে বা আইসোলেট করে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। এমনকি হুতিসদেরকেও তো নিয়ন্ত্রণে আনতে পারছে না মার্কিনিরা, তার এখানে বারবার এই সি পাইরেসি হচ্ছে। ইরান যে একটা ইসরায়েলের জাহাজ ধরে নিয়ে গিয়েছে ফর জেনুইন রিজনস, টেরিটোরিয়াল ওয়াটার্স ভায়োলেট করেছে। আমার কথা হচ্ছে যে ইরান যদি এখানে শিপিং বন্ধ করে দেয়, কিংবা ইরানকে যদি কোনোভাবে ভিক্টিমাইজ করা হয়, তাহলে বাজার পরিস্থিতি ডেফিনেটলি ডিস্টেবিলাইজড হবে। ইরানের একটা বিরাট সামর্থ্য রয়েছে বিশ্ব অর্থনীতিতে, স্পেশালি তেলের ক্ষেত্রে। হরমুজ প্রণালী তেলের ক্ষেত্রে যে প্রবেশ পথ, গমন পথ, সেটা ইরানের সহযোগিতা ছাড়া নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। মার্কিনিরা এটা খুব ভালো করেই বোঝে, এবং এদিক থেকে চিন্তা করলে ইসরায়েলের মতো দেশ, তার হয়তো সামরিক সামর্থ্য অনেক থাকতে পারে, এবং তার হাই লিটারেসি রেট, সত্যি কথা, কিন্তু টু ইউজ টেকনোলজি এফিশিয়েন্টলি ইট ইজ এ ওয়ান টাইম অ্যাপ্রোচ। অন্যরা যারা পিছিয়ে আছে, সাউদিজরা পিছিয়ে থাকতে পারে, বাট সাউদিজ ক্যান বাই পাইলটস, দে ক্যান অ্যাকোয়ার পাকিস্তানি পাইলটস, তাদের দরকার হলে বাংলাদেশের থেকে পাইলটস হায়ার করতে পারে। ইসরায়েলের পুরা এক্সিস্টেন্সটাই কিন্তু টিকে আছে থ্রু আমেরিকার উপরে সাপোর্ট, তার নিজস্ব যতই উৎকর্ষটা থাকবে। আর এই উৎকর্ষটা কি, এটা ইউরোপ থেকে হায়ার করা। অ্যাকচুয়ালি ইসরায়েল ইজ নাথিং বাট এ
ইউরোপিয়ান কলোনাইজিং অফ দিস রিজিয়ন। এই সত্যটা কিন্তু ইভেনচুয়ালি আমার মনে হয় বের হয়ে আসতেই হবে, যে যতই জুডাইজমের কথা বলুক আর প্রাচীন তাদের যে শিকড় রয়েছে এসব দাবি করুক, এগুলো তো হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে টেকে না। আসল ব্যাপার হচ্ছে যে ফিলিস্তিনি যে 90 বছর বয়স, তার কাছে এখনও ডকুমেন্ট আছে, ওই যে তার অলিভ গাছটা এবং জেরুজালেমে তার বাড়িটা যে ছিল সেটা তার এখনও সে ভুলে নাই, এখনও সে অন্য কোথাও ট্রান্সফার্ড হয় নাই। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দ্য আর্জ টু হোল্ড অন টু ইয়োর হোম। এবং এই পরিস্থিতিটা আমার কেন জানি মনে হয় আগামী কয়েক বছরের মধ্যেই প্রতিফলিত হবে। ইসরায়েল ইজ গোয়িং টু ফেস দ্য কোশ্চেন অফ এক্সিস্টেন্স, কারণ ইসরায়েল যদি চাইতো তাহলে সে পাশাপাশি থাকতে পারতো, কিন্তু তার দুই রাষ্ট্রের চুক্তি তো হয়েছিল, সেটা তো তারাই মানল না। ফিলিস্তিনিদেরকে স্কোয়াটার্সে পরিণত করতে চায়, মানে একেবারে যাকে বলে চরম অমানুষ। এটা তো আমরা কলোনিয়াল সাউথ আফ্রিকার অ্যাপারথাইডের মতো। এবং আপনি দেখেন ব্রিটেন আর আমেরিকা কিন্তু সরাসরি ইসরায়েলের মাধ্যমে আবার অ্যাপারথাইডকে পুনঃপ্রতিষ্ঠিত করছে, এবং আমেরিকা সম্পূর্ণ দায়ী কেন ফিলিস্তিন রাষ্ট্র হতে যাচ্ছে না, টু স্টেট থিওরি। তো এত বড় একটা মূল্যবোধের ঘাটতি যেখানে, সেটা কখনো স্থায়ী হতে পারে না। জি, ধন্যবাদ। এয়ার কমান্ডার চৌধুরী, যদি আর কিছু যোগ করার থাকে। আমি আবারও বলবো যে এই এলাকায় যদি শান্তি আনতে হয় তাহলে আমাদের জাস্টিস যেটা বলে, উনি প্রফেসর জামান ঠিকই বলেছেন যে আপনি কোনো একটা জাতিকে ওয়ালে ঠেকিয়ে দিয়ে আপনি সেখানে একটা সমাধান খুঁজতে পারবেন না। তো দেখুন, এই যে ফিলিস্তিনিদের যে আবাসভূমি বারবার জাতিসংঘ থেকে যে আবাসভূমিটা দেওয়া হয়েছিল ততটুকু কিন্তু তারা পায়নি। এখন আপনি অবৈধ যে স্থাপনাগুলো আছে সেগুলোকে সরাতে হবে, কে সরাবে, কিভাবে সরাবে, এবং সেই আমি নিকট ভবিষ্যতে আমি কোনো এই মুক্তি দেখছি না। এই এলাকার যে অস্থিতিশীল পরিস্থিতি, সেখান থেকে বেরিয়ে আসার আমি আজ প্রায় 1948 সাল থেকে শুরু হয়েছে এই তাদের মধ্যে সংঘাত, আজও চলবে। আমি নিকট ভবিষ্যতে কোনো আমি সম্ভাবনা দেখছি না। জি, আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।